ঠিক আছে, তাহলে আমরা যতটুকু শিখলাম সেটা হচ্ছে যে আমাদের বায়াসিং থেকে আমরা কিউ পয়েন্ট যাতে চেঞ্জ না হয় এমনভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছি। এখন এই বায়াসিং পয়েন্ট তো আমি ডিসি লোড লাইন থেকে নির্ধারণ করলাম যে বায়াসিং পয়েন্টটা আমার কোন জায়গাতে আমি নিব, আমি স্যাচুরেশন রিজনে নিব না অ্যাক্টিভ রিজনে নিব, তার উপর নির্ধারণ করে এই কালেক্টর রেজিস্ট্যান্স কতটা হবে সেটা আমি নির্ধারণ করতেছি। যে আমি অ্যাকচুয়ালি এই ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্টের অ্যাকচুয়াল কোন অপারেটিং পয়েন্টে চাই। এখানে মিলিয়নস অফ অপারেটিং পয়েন্ট থাকতে পারে, কারণ এই যে গ্রাফটা আমি আঁকছি ড্র করছি স্ট্রেট লাইনের উপর মিলিয়নস অফ পয়েন্টস থাকতে পারে। আমি কোন পয়েন্টে অপারেট করব তা নির্ধারণ করে দিবে এই আরসি আমার একটা লোড লাইন ড্র করতে সাহায্য করবে এবং ট্রানজিস্টরের একটা অপারেটিং কার্ভ আছে, এই দুইটা যেখানে ইন্টারসেকশন করবে সেই পয়েন্টগুলো হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট। এখন এই যে কিউ পয়েন্ট আমি নির্ধারণ করলাম যে মিড পয়েন্ট বায়াসিং করলে কি হচ্ছে, এই ভিসিই কালেক্টর ইমিটার ভোল্টেজ মানে ভ্যারিয়েশনটা অনেক বেশি হতে পারবে, সে অল্প থেকে অনেক বেশি ভ্যারি করতে পারবে, অ্যাম্পলিফিকেশনটা ভালো করতে পারবে। যদি মিড পয়েন্ট বায়াসিং না করে যদি আমি স্যাচুরেশন রিজনের কাছাকাছি করি তাহলে বায়াসিংটা সে করতে পারবে না, কারণ যেই ভিসিই এই বায়াসিং পয়েন্ট থেকে কমে যাবে তখন সে স্যাচুরেশনে চলে যাবে। আবার ভিসিই যখন এই ম্যাক্সিমাম ভিসিসি ভ্যালু থেকে পার হয়ে যাবে তখন সে কাট অফ রিজনে চলে যাবে। সো এই দুই পয়েন্টের মাঝামাঝি যে পয়েন্টে অপারেশন করা হয় সেটাকে বলা হয় মিড পয়েন্ট বায়াসিং করলে ভিসিইটা ম্যাক্সিমাম ভ্যারি করতে পারে, আর সেক্ষেত্রে আমার পাওয়ার আউটপুটটাও ম্যাক্সিমাম আসতে পারে, সো অ্যাম্প্লিফিকেশনটা ভালো হবে। ওকে, এখন এই কিউ পয়েন্টটা কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। আমি নর্মালি যদি এই বায়াসিংটা করে রাখি আরসির ভ্যালু ফিক্সড দিয়ে রাখলাম, আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা তো আর চেঞ্জ হবে না, কারণ আমি আরসির ভ্যালু ফিক্সড করে দিয়েছি। আরসির ভ্যালু ফিক্সড মানে এখানে আইসির ভ্যালু ফিক্সড, ভিসিইর ভ্যালু ফিক্সড, এটা আমরা এত সময় জেনে আসলাম। কিন্তু কথা হচ্ছে যদি আমার ট্রানজিস্টার কোনো কারণে পুড়ে যায় তাহলে আমার ইকুয়েশন কি, বেটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি, তাই না? এখন প্রথম যেটা নিয়েছিলাম সেই বেটা সেটা ছিল মনে করো 100, তার জন্য আইসি যেটা আমি বাইসিং করে রেখেছিলাম আইসি হবে বেটা ইন্টু আইবি, তাই না? সো সেই পয়েন্টটা ছিল এই পয়েন্ট, সেটা হচ্ছে আইসি পয়েন্ট, বুঝতে পারছো? সেটা হচ্ছে ওই যখন বেটার মান 100 তখন আইসি পয়েন্ট এটা। এখন ট্রানজিস্টার পুরে নষ্ট হয়ে গেছে, নতুন একটা ট্রানজিস্টার লাগাইতে হবে, সেক্ষেত্রে বেটার মান তো আলাদা, বেটার মান আলাদা হলে আইসি কারেন্টের মান আলাদা হয়ে যাবে না? আইসি কারেন্টের মান আলাদা হবে এবং সেটা কম হবে, সেটা থাকলে পয়েন্টটা এখান থেকে না হয়ে এই পয়েন্টে চলে আসবে, তখন আইসি কারেন্টের মানটি এখানে হবে। আইসি কারেন্টের মান এখানে হলে কিউ পয়েন্টটা সরে এখানে চলে আসবে না? এখন ভিসিই ম্যাক্সিমাম সুইংটা পাবে না। তাহলে বুঝলাম কি, যদি বেটা চেঞ্জ হয়ে যায় মানে আমি একটা বুঝলাম যে যদি আইসি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ বিজেটি যদি আমি চেঞ্জ করে ফেলি তাহলে এই বায়াসিং যেটা করে রেখেছিলাম মিড পয়েন্টে কিউ পয়েন্টে এই পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, কারণ বেটার মান যেহেতু আলাদা এটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে কালেক্টর কারেন্টে চেঞ্জ হচ্ছে, কালেক্টর কারেন্টে চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাবে। আবার আরেকটা কন্ডিশন ছিল যে আমার যদি টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার চেঞ্জ হলে এই ইকুয়েশনটা আমি নতুন করে সাজিয়েছিলাম যে আইসি প্রতি ক্ষেত্রে আইসি কারেন্টের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বেটা আইবি প্লাস বেটা প্লাস অন, এখানে একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইসি বিও, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা হচ্ছে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গেই এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ইনক্রিজ করতে থাকবে। যখনই ইনক্রিজ করবে তখন আইসি বি নট সামান্য ইনক্রিজ করলেই এটা বিটা প্লাস অন টাইম আকারে গুণ হয়ে যাবে। তার মানে আমি যদি বলি চেঞ্জ ইন ডেল আইসি বিও, এটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ডেল আইসি অর্থাৎ আইসি কারেন্টের পরিবর্তন হবে, মানে আইসি বি নট চেঞ্জ হলেই আইসি কারেন্টের মান পরিবর্তন হয়ে যাবে। এখন আইসি কারেন্টের মান অল্প একটু চেঞ্জ হলে আইসি বি নটের মান অল্প একটু চেঞ্জ হলে আইসির মানটা অনেক বেশি চেঞ্জ হবে, কারণ কি বেটা প্লাস অন টাইম, আর বেটার মান নর্মালি 100 থেকে শুরু করো 50 থেকে শুরু করো, সো ওটা 1 মাইক্রোঅ্যাম্পিয়ার চেঞ্জ হলে দেখলো বেটা যদি 100 হয় তাহলে 101 মাইক্রোঅ্যাম্পিয়ার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে, মানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আইসি বি নটটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার আইসি কারেন্টটা আবারও চেঞ্জ হয়ে যাবে।
আইসি কারেন্টটা চেঞ্জ হয়ে গেলে এখন আইসি কারেন্টের মান বেড়ে গেছে, হয়তো এই পয়েন্টে চলে আসবে, কারণ যে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, আইসি কারেন্টের মান চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গেছে। বোঝা গেল? সো এই দুইটা কন্ডিশন, যে আমি নর্মাল কন্ডিশানে যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, যদি আইসির পরিবর্তন না হয়, আসলে কি আইসি লাইফ টাইম চলবে? কখনো না কখনো তো আইসিটা নষ্ট হতেই পারে, যদি কোনো কারণে ওভার ভোল্টেজ বা অন্য কোনো হ্যাজার্ড সিচুয়েশান আসে সে কারণে, তাই না? এখন তাহলে এই সিচুয়েশান আমরা অ্যারাইজ করবে ঠেকাইতে পারবো না। সো এখন আমার বায়াসিংটা এমনভাবে করতে হবে যাতে আমার ট্রানজিস্টারের চেঞ্জ হলেও কোনো সমস্যা হবে না, টেম্পারেচারের চেঞ্জ হলেও কোনো সমস্যা হবে না। এই কারণে হচ্ছে আমি বায়াসিংটা পড়াতে চাচ্ছি, যাতে আমি একটা ট্রানজিস্টার দিয়ে সার্কিট বানিয়েছি, সেই সার্কিটে নির্দিষ্ট পরিমাণ কালেক্টর কারেন্ট দেওয়ার কথা, নির্দিষ্ট পরিমাণ ভিসি থাকার কথা। এখন সেই সার্কিটটা ডিজাইন করে আমি লাগিয়ে দিয়েছি, কোনো কারণে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, কোনো কারণে আমার ট্রানজিস্টারটা চেঞ্জ হয়ে গেল, তাহলে যে সার্কিটটা আমি বানিয়ে রেখেছি নির্দিষ্ট কালেক্টর কারেন্টের জন্য, ওই সার্কিটটার কাজ করবে না। সো ওই সার্কিটটা আমার ফেলে দিতে হবে। এই জন্য আমি বাইসিংটা করতে যাচ্ছি। বোঝা গেল? সো দুইটা কারণ কেন আমি ট্রানজিস্টারের বাইসিংটা শিখতে যাচ্ছি। এটা ছিল অ্যাকচুয়ালি ট্রানজিস্টারের বাইসিং সার্কিট। ট্রানজিস্টারের বাইসিং সার্কিটের ভিতর 4টা কনফিগারেশন আছে। খুব বেশি ইউজ হয় হচ্ছে ভোল্টেজ ডিভিশন ইয়েটা। আরও 3টা যে ব্যাপার স্যাপার আছে, সেটা একটা হচ্ছে বেজ ইমিটার, বেজ রেজিস্টার মেথড, অর্থাৎ বেজে একটা রেজিস্টার লাগিয়ে যে বাইসিংটা করা হবে। না, বেজে ওটা পরে। হ্যাঁ, বেজ রেজিস্টার মেথডটা ছিল জাস্ট বেজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেয়া, বেজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিব এবং এই ভোল্টেজটা ভিসি প্লাস ভিসিসি রাখবো, এটা গ্রাউন্ড করে থাকবে। এটা হচ্ছে বেজ রেজিস্টার মেথড, এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে আরসি। ওকে, সো এর জন্য একটা পার্ট আমি পড়িয়েছি, সেটা একটু দেখে নিও। এটা হচ্ছে বেজ রেজিস্টার মেথড। বেজ রেজিস্টার মেথড, এটার জন্য আমরা যেটা দেখেছি যে আমি এইভাবে যদি অ্যারেঞ্জমেন্টটা করি, তার এই কনফিগারেশনে যদি আমি কিউ পয়েন্টটা সেট করি, তাহলে দেখা যায় যে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ বেটা, নট মানে বেটা এবং টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয় না, ডিপেন্ডেন্ট হয়ে যায়। বেটার মান বাড়ার সঙ্গে সঙ্গেই বা কমার সঙ্গে সঙ্গে আইসি কারেন্টের মান চেঞ্জ হয়ে যায়। মানে আমি চাচ্ছি এমন একটা কনফিগারেশন দাঁড় করাইতে যেটা বেটার মানের উপর নির্ভর করবে না, আবার টেম্পারেচার মানের উপরও নির্ভর করবে না। এটা খুব সোজামাত্রা একটা সার্কিট, যেখানে বেটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ট্রানজিস্টার চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, সেখানে ব্যবহার করা যেতেই পারে। যদি এরকম কোনো এনভায়রনমেন্ট থাকে সেখানে আমি করতে পারি। খুবই সাদামাটা একটা সার্কিট, কোনো ঝামেলা নাই, অ্যানালাইসিস করা খুবই সোজা। ওকে, এরপর আর দেখছিলাম হচ্ছে আমি ইমিটার রেজিস্টার মেথড। সেটা ছিল কেমন? এটা এমনই ছিল বোধ হয়। রেজিস্টার আরসি রেজিস্টারটা, আরবি রেজিস্টারটা থাকবে এখানে, তাই না? আরবিটা এখানে থাকবে বেজ রেজিস্টার মধ্যে। আচ্ছা, এখানে আরবিটা অ্যাড করে দিয়ে আমাকে ইয়ে করতে হবে। এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে ইমিটার রেজিস্টার মেথড। ইমিটার, হ্যাঁ দাঁড়াও, এটা এখানে ভিসিসি হবে প্লাস ভিসিসি। না, আরবি এখানে গ্রাউন্ড করে দেওয়া থাকবে, এটা গ্রাউন্ড করে দেওয়া থাকবে, এই দুটো একই সাথে গ্রাউন্ড করা থাকবে। দেখো, ঠিক আছে। সো এটা হচ্ছে ইমিটার বায়াসড মেথড। এক্ষেত্রেও দেখা যায় যে আমার কালেক্টর কারেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে বা টেম্পারেচারে চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, বেটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কিউ পয়েন্টটা মোটামুটিভাবে চেঞ্জ হয়, বেটার মানের সাথে রিলেটেড। বেটার মান যা হয় মোটামুটি ওই রকমভাবেই চেঞ্জ হয়ে যায়।
এরপর আসি কালেক্টর ফিডব্যাক মেথড, যেটা হচ্ছে আজকে আমি পড়াতে যাচ্ছি। কালেক্টর ফিডব্যাক মেথড এবং ভোল্টেজ ডিভাইডার মেথড, এই দুইটা জিনিস আজকে পড়াবো। এর ম্যাথগুলো এখান থেকে অ্যানালাইসিস করে বের করে পাঠতে হবে কিভাবে অ্যানালাইসিসটা করা হয়। হ্যাঁ, কালেক্টর ফিডব্যাক মেথড। কালেক্টর ফিডব্যাক মেথডটা হচ্ছে গ্রাউন্ড করে দেওয়া থাকবে, এটা হচ্ছে আর বি, হচ্ছে আর সি প্লাস ভিসিসি, দেখতে হচ্ছে এমন। এটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক মেথড। বদরুল এখনও আসলো না। এখন চিন্তা করো, এখানে যে কারেন্টটা আসতেছে, এই কারেন্টটা, তাই না? এই কারেন্টটার দুইটা অংশ আছে। একটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আইসি কারেন্টে ভাগ হচ্ছে, এদিকে হচ্ছে আইবি কারেন্টে ভাগ হচ্ছে। তাহলে এই কারেন্টটা হবে আইসি প্লাস আইবি অথবা আই। নর্মালি যেহেতু আইবি কারেন্টটা অনেক ছোটো, সেহেতু এটাকে আইসি সমান লেখা যায়। এই দুইটা সমান আইসির কাছাকাছি লেখা যায়, না কাছাকাছি লেখা যায়। তুমি যদি লিখতে চাও সেটা লিখতে পারো আর কি। ওকে, না বেটার মানটা আইবি কারেন্টের মানটা খুব অল্প। মনে করো আইসি কারেন্টের মান মনে করো 100, আর ওটার মান মনে করো 0.1। তাহলে 100 যোগ 0.1 কত? 100.1, তাই না? 100 আর 100.1-এর ভিতরে পার্থক্য তো খুবই কম। এই জন্য বলতে পারি এই দুইটা সমান আইসি, দুইটা যোগফল সমান আইসির কাছাকাছি। ওকে, এখন যদি তুমি একটা কেভিএল চালাও এই লুপের ভিতরে, তুমি আইবি কারেন্টটা বের করতে যাচ্ছ কত? ওকে, আইবি কারেন্টটা তুমি বের করতে যাচ্ছ, তাহলে এখানে একটা কেভিএল চালালে কি হবে বলো তো? ভিসিসি মাইনাস আইসি আরসি, হ্যাঁ ওই আমি আইসি ধরে নিয়েছি। এরপর মাইনাস আইবি আরবি মাইনাস ভিবি ই, যেটা এখানে লেখা নাই, যেটা এখানে ড্রপ আছে, ভিবি ই। ওকে, ইকুয়াল টু 0। সো আইবির জন্য আমি এটাকে বের করতে চাচ্ছি। সো আইবি হবে ভিসিসি মাইনাস ভিবিই মাইনাস আইসি আরসি ডিভাইডেড বাই আরবি, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি কেভিএলটা এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এদিক দিয়ে আসবো, এদিক দিয়ে এসে এই পর্যন্ত শেষ। ওকে, ঠিক আছে। তার মানে ভিসিসি হচ্ছে আমার সাপ্লাই, এই সাপ্লাই ভোল্টেজটাই তো সব জায়গায় ড্রপ হয়ে যাবে, মানে সাপ্লাই সমান ড্রপ বা আউটপুট, ড্রপ প্লাস আউটপুট, তাই তো? তাহলে এখানে ড্রপ হচ্ছে এইখানটায়, এখানে ড্রপ হচ্ছে আরবিতে, আরেকটা ড্রপ হবে ভিবিই, যেখানে আলটিমেটলি হবেই, সাপ্লাই দিলেই হবে। ওকে, সো এই কয়টাই যে ড্রপ আছে, সো সাপ্লাই সমান ড্রপ। এখানে দেখো সাপ্লাই আর বাকি সবগুলো একসাথে যোগ করা হয়েছে, মাইনাস দিচ্ছি শুধু। ওকে, সো আইবির মান হচ্ছে ভিসিসি মাইনাস ভিবিই মাইনাস আইসি আরসি ডিভাইডেড বাই আরবি। বোঝা গেল? এখন এখান থেকে স্ট্যাবিলিটির যে কথা বলছিলাম, যে এই সিস্টেমটা স্টেবল কি না, তা এটা তুমি আইবির মান বের করতে পারবা, সমস্যা নেই। আইবির মান বের করে ফেলতে আইসির মানও তুমি বের করতে পারবা। এখন এই সিস্টেমটা স্টেবল কি না সেটা তুমি কীভাবে চেক করবা? তার জন্য বলা হচ্ছিল যে যেহেতু আমার আইসি কারেন্টের ইকুয়েশন হচ্ছে আইসি ইকুয়াল টু বেটা আইবি
প্লাস বেটা প্লাস অন আই সি বি ও, তাই না? এখন এই ইকুয়েশনটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করছিলাম যে কালেক্টর কারেন্টের চেঞ্জ যদি এখানে এইটাকে আমি চেঞ্জ করি, স্টেবিলিটি হবে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইসি বিও। অর্থাৎ আইসিবিও কারেন্টের জন্য আইসি কারেন্টের কতটা পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার স্টেবিলিটি। যদি চেঞ্জ না হয় তাহলে স্টেবিলিটির কোনো সমস্যা নেই, স্টেবল। ওকে, তাহলে এইটা করার জন্য এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? কিসের সাপেক্ষে? আইসির সাপেক্ষে। আইসির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আইসির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই ইকুয়েশনটা ফাইনালি যেমন দাঁড়াবে এস ইকুয়াল টু বেটা প্লাস অন মাইনাস বেটা আই বি ডেল আই বি ডিভাইডেড বাই ডেল আই সি। ইকুয়েশনটা এমন দাঁড়াবে, মানে ওই ইকুয়েশনটা যদি আমি করে স্ট্যাবিলিটি মানে বানাই, স্ট্যাবিলিটি হচ্ছে এস। এখানে যদি আমি ড্রাইভ করি তাহলে কি হবে? আইসি, এটাকে আমি এক প্রথম লাইনটা দেখাই দিই। সো হবে আইসি ডেল আইসি ডি ডি আইসি, হ্যাঁ, ইকুয়াল টু বেটা ডি আই বি ডি আইসি প্লাস বেটা প্লাস অন আইস ডি আই সি বিও ডিভাইডেড বাই ডি আই সি, তাই না? এখন এই মানটা যেটা বলতেছি এটা হচ্ছে 1/s, কারণ এস সমান কি বলছি? ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইসি বিও। এটা যেহেতু উল্টা আছে সেহেতু 1/s হবে। ওইটাকে আমি রিঅ্যারেঞ্জ করলে ইকুয়েশনটা এমনভাবে এসে দাঁড়াবে। ওকে, তাহলে ফাইনালি যেটা দেখা যাচ্ছে যে আইবি ডিভাইডেড বাই আইসি, এইটা আমাকে চেক করতে হবে বারবার। আইবি ডিভাইডেড বাই আইসি, এখান থেকেও এই ইকুয়েশন থেকেও সেটা করতে হবে, এই ইকুয়েশন থেকেও সেটা করতে হবে। এই ইকুয়েশন থেকে ওইটা ডেল আইবি ডিভাইডেড বাই ডেল আইসি যদি বের করি, ওই ইকুয়েশনে যদি বসাই দেই তাহলে কি হয় সেটা চেক করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কিসের সাপেক্ষে? আইসি এর সাপেক্ষে। আইসি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে ডি আইবি ডিভাইডেড বাই ডি আইসি। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন আইসি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে আইসি বাদে বাকি সবগুলো কি যে ভিসিসি ভিবি এগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তাহলে এগুলো ডিফারেন্সিয়েশন করলে 0। সো এখানে থাকবে আরবি কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, এটাকে ডিফারেন্সিয়েশন শুধু হচ্ছে আরসি। গুড, তাহলে এটা হবে মাইনাস আরসি ডিভাইডেড বাই আরবি। কোনটা? বিসিসি ইকুয়াল লিখতে পারো, সমস্যা মাইনাস দিয়ে দিয়েছি শুধু, একবার লিখে দিয়েছি, একবার। হ্যাঁ, তাহলে এখন ওই ইকুয়েশান স্ট্যাবিলিটির ইকুয়েশানে এই মানটা বসাও। তাহলে এস হবে বেটা প্লাস অন প্লাস বেটা আইসি ডিভাইডেড বাই আরবি, তাই না? আইসি ডিভাইডেড বাই আরবি। এখন এই আরসি আর আরবি যদি কাছাকাছি হয়, অন প্লাস বেটা, অন প্লাস বেটা মানে দুটো কাছাকাছি হইলে তো মানে অন হয়ে যেতে পারে, অন প্লাস বেটা হয়ে যেতে পারে নিচের মানটা, তার মানে স্টেবিলিটি ভালো না। কিন্তু এর স্টেবিলিটি বেটা প্লাস, আচ্ছা এটা বেটার থেকে কম হবে, কোথায় ভুল হয়েছে দেখি। আচ্ছা, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো। আমরা রিঅ্যারেঞ্জ না করে আগেই মানটা বসিয়ে দিয়েছি, তার জন্য একটু অসম্ভব মনে হচ্ছে। আচ্ছা, বেটা প্লাস অন ডিভাইডেড বাই আরবি প্লাস
বেটা আর সি ডিভাইডেড বাই আর বি, তাই তো? এটাকে যদি ইয়ে করি, উল্টায় দেই, বেটা প্লাস অন আর বি বেটা আর সি প্লাস আর বি। এটা তাও এরকম হচ্ছে কেন? স্ট্যাবিলিটির ইকুয়েশনটা দেখো তো একটু। এটা এর নিয়ম। এরা বলতে চাচ্ছে যে এই জিনিসটা লেস দেন বেটা প্লাস অন হবে। এই স্ট্যাবিলিটি যদি এই জিনিসটা চেক করি তাহলে লেস দেন বেটা প্লাস অন হবে, মানে বেটা প্লাস অন থেকে একটু কম হতে পারে কিন্তু খুব বেশি হবে না। এই জন্য বলতেছে এর স্ট্যাবিলিটি ফ্যাক্টর খুব বেশি ভালো না। সো এই কালেক্টর ফিডব্যাক মেথডেও আমার দেখা যাচ্ছে যে আমার বেটার উপরে নির্ভরশীলতা রয়ে গেছে। আমাকে বিটার উপরে নির্ভরশীলতা হচ্ছে কমাইতে হবে। ওকে, বেটার উপরে নির্ভরশীলতা কমাইতে হবে। এটুকু বের করাতে কোনো অসুবিধা নেই, এমনি ম্যাথ সলভ করাতে কোনো সমস্যা নেই তো। আমরা ম্যাথও সলভ করবো একটু পরে। এখন হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মেথড। ভোল্টেজ ডিভাইডার মেথড এবং সবথেকে পপুলার এটাই সাধারণত ইউজ করা হয়, কারণ যেহেতু আমাদের সার্কিটের স্টেবিলিটি খুব বেশি দরকার, সেই জন্য এটা ইউজ করা। এখন এইটা আমরা একটু ডিটেইলে দেখব। ওকে, ভোল্টেজ ডিভাইডার মেথড। সার্কিটটা যদি এইভাবে আমরা সাজাই, এটাকে বলতেছি আমরা ভোল্টেজ ডিভাইডার মেথড। এইভাবে যদি সার্কিটটাকে আমি সাজাই, দেখা যায় যে সার্কিটের টেম্পারেচার চেঞ্জ হলেও সমস্যা হচ্ছে না, আবার আইসি চেঞ্জ মানে বেটা চেঞ্জ হলেও সমস্যা, টেম্পারেচার চেঞ্জ হলে তো আইসি, দুই ক্ষেত্রেই আইসি চেঞ্জ হবে। ওকে, এখন এটা সলভ করার জন্য তোমাকে একটা বিশেষ টেকনিক অবলম্বন করতে হবে। এটা যদি সলভ করতে হয় তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে তোমাকে চিন্তা করতে হবে। এই সার্কিটটা তোমার সাজাইতে হবে, একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। এই সার্কিটটাকে সাজাইতে হবে, এখানে একটা থেভেনিন ভোল্টেজ থাকবে, এখানে একটা থেভেনিন রেজিস্ট্যান্স থাকবে, প্লাস ভিসিসি আরসি আরই আর থেভেনিন ভি থেভেনিন। ওকে, এই সার্কিটটাকে এভাবে সাজাইতে হবে। ওকে, এখন এই সার্কিটটাকে এভাবে সাজাইতে হলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আর থেভেনিন যখন বের করবা তখন এই সার্কিটটা এমন হয়ে যাবে, আর থেভেনিন করলে R1 এবং R2, এখানে সাপ্লাই আছে কোথায়, এই ভিসিসিকে যদি আমি আঁকি, এই ভিসিসিকে আঁকি এরকম, এখানে ভিসিসি থাকবে, এর
এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে সার্কিটের আউটপুটে যায়। মানে এখান থেকে যদি দেখি, এখান থেকে যদি আমি দেখি এই সার্কিটটাকে এইভাবে টেনে এনে এখানে শর্ট করে দাও, তাহলে R1 এবং R2 হয়ে যাবে প্যারালাল। R1 এবং R2 যদি প্যারালাল হয় তাহলে RThevenin হবে, সবসময়ই RThevenin হবে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। জাস্ট সোর্সটাকে শর্ট করে দিলাম, সোর্সটাকে যখনই শর্ট করবো এই জায়গা থেকে সোর্সটাকে শর্ট করে দেবো না, এখানে শর্ট করে দেওয়া যাবে না, এখানে শর্ট করলে তো টোটালি শর্ট হয়ে যাবে। এইখান থেকে এখানে শর্ট করে দাও, তাহলে এই পয়েন্টটা যখন এদিকে শর্ট হয়ে যাবে তখন R1 R2 প্যারালাল আছে না, আর আমি যদি এইখানে শর্ট করে দিই তাহলে হবে ওই জিনিসটা R1 R2 বাদ হয়ে যাবে, বুঝতে পারছো? সো এই জিনিসটা আসছে সেই রকম। ওই ভিসিসি যখন আমি এইখান থেকে এই পয়েন্টে শর্ট করেছি তখন R1 এবং R2 প্যারালাল হয়ে যাবে, কারণ R1 এবং R2 একটা কমন পয়েন্ট, এর এই এন্ডেরও একটা কমন পয়েন্ট। সো R1 এবং R2 হবে প্যারালাল। যখন RThevenin বের করতেছি তখন ভোল্টেজ সোর্সটা শর্ট মানে তো এই পয়েন্ট আর এই পয়েন্ট এক করে দিব, তাই না? সো RThevenin বের হয়ে যাবে এরকম যখন, হ্যাঁ VThevenin লাগবে তো। সো RThevenin আমি বের করলাম, এখানে লিখে রাখি RThevenin হবে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে, এখন VThevenin বের করতে গেলে একে রাখো, সমস্যা নেই। হ্যাঁ, ওটা আকার তুমি এই ডিভাইডের মানে হচ্ছে প্যারালাল আছে, যে যখন RThevenin আসবে ডিভাইডের মানে সেটা প্যারালাল আছে। সেটা তুমি এখন নতুন তাই এরকম মনে হচ্ছে, কিন্তু আঁকলে পারে সমস্যা নেই। ওকে, এখন আমার VThevenin বের করতে বলছে। সার্কিটের হচ্ছে মানে ইনপুট ভোল্টেজটা যখন এর অ্যাক্রসে ভোল্টেজটা দেখতে বলতেছে, যে এর অ্যাক্রসে ভোল্টেজটা কতটুকু আছে। ওকে, এখন এর অ্যাক্রসে ভোল্টেজ দেখার জন্য এখানে একটা জিনিস বলতেছে যে এই IR1 কারেন্ট, এই কারেন্টের মানটা কি IC কারেন্টের উপর নির্ভর করবে? নির্ভর করবে না। যেহেতু আয়ন কারেন্টটা আসতেছে এখানে, IB কারেন্টের পরিমাণ খুবই কম, সেহেতু আমি বলতে পারি আয়ন কারেন্টটা ডিরেক্টলি R2 ভিতর দিয়েই যাচ্ছে। সামান্য পার্থক্য, বললাম আয়ন কারেন্টটা যদি বড় হয় IB কারেন্টটা খুবই ছোটো, এই জন্য আমি এখানে ভোল্টেজ ডিভিশন রুল ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। VThevenin বের করার জন্য ভোল্টেজ ডিভিশন রুল হবে এখানে। VThevenin মানে এই ভোল্টেজটা বের করার জন্য এইখানে ইমিটার এবং বেজের মাঝে যে ভোল্টেজটা আছে সেটা বের করার জন্য হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VCC। কেন এটা করতে পারলাম? কারণ IB কারেন্টটা খুবই কম, R2 ভিতর দিয়ে আয়ন কারেন্টই R2 ভিতর দিয়ে যাচ্ছে, তা নাহলে কিন্তু এটা আমি ইউজ করতে পারতাম না। ওকে, এটা মাথায় রেখো। সো VThevenin বের করা শেষ। সার্কিটের এই দুইটা জিনিস যখন বের করছি তখন বাকি জিনিসগুলো এখন আমাকে বের করতে হবে এবং স্ট্যাবিলিটি ফ্যাক্টর বের করতে হবে। প্রথমে হচ্ছে IC কারেন্টের ইকুয়েশনটা আমরা বের করি, IB কারেন্টের ইকুয়েশনটা বের করি, তারপরে হচ্ছে আমরা IC কারেন্টের ইকুয়েশনটা বের করব। ওকে, প্রথমে আসি IB কারেন্ট বের করার জন্য ইকুয়েশনটা কেমন হবে। ফর ফাইন্ড IB কারেন্ট, এখন সার্কিটটা আমি সাজিয়েছি এভাবে, সার্কিটটা আমার সাজানো আছে এভাবে। ওকে, আমি কি করব, এইখানে একটা লুপ চালাবো, লুপ 1। ওকে, করলাম তো। এখন লুপ 1-এ আমি একটা KVL চালাবো। লুপ 1-এ KVL চাইলে কি হবে, ফর IBর জন্য করতেছি। সো VThevenin মাইনাস দাও, মাইনাস VThevenin প্লাস IB RThevenin প্লাস VBE প্লাস IE RA ইকুয়াল টু 0, ওকে। এখন এই IE-কে লেখা যায় মাইনাস VThevenin প্লাস
আইবি আরটিএইচ প্লাস ভিবিই প্লাস আই সমান আইবি প্লাস আইসি, তাই না? আইবি আর ই প্লাস আইবি আইসি আর ই, কারণ আই সমান হচ্ছে আইসি প্লাস আইবি। ওকে, এখন আইবি যতগুলো আছে কমন নিয়ে নাও। সো আইবি হবে আর টি এইচ ডিভাইডেড বাই প্লাস আর ই, সরি এখান থেকে এই দুইটা কমন নিলাম, এইটাকে পাশে নিয়ে যাই ডিরেক্টলি, তাহলে হবে ভি থেভনিন মাইনাস ভিবিই মাইনাস আইসি আর ই। বোঝা গেল? একবারে করছি আমি। সো আইবির মানটা হবে ভি থেভনিন ভিবিই আইসি আর ই ডিভাইডেড বাই আর থেভনিন প্লাস আর। সো আইবির ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে। এখন ওই যে আইবি যখন পেয়েছি, এখন এর থেকে আমার স্ট্যাবিলিটি চেক করতে হবে, যে স্ট্যাবিলিটি কতটা আছে। ওকে, এখন স্ট্যাবিলিটি একটু চেক করে দেখি যে আইবির জন্য স্ট্যাবিলিটি কী ছিল, ডি আইবি ডিভাইডেড বাই ডিআইসি, মানে আইসির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আইসির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু আইসি, আইসির সাপেক্ষে আমি একে ডিফারেন্সিয়েশন করি। সো ডিআইবি ডিআইসি, এখানে খেয়াল করো 1/r থেভনিন প্লাস আর ই, এটা তো বাইরে বের করে নিলাম, এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। 0 মাইনাস আর ই, এটা হয়ে যাবে মাইনাস আর ই ডিভাইডেড বাই আর থেভনিন প্লাস আর ই। হলো তো? এই জিনিসটা আমি এখন কোন ইকুয়েশনে বসাবো? ওই স্ট্যাবিলিটির যে ইকুয়েশন আছে, স্ট্যাবিলিটির ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু বেটা প্লাস ওয়ান মাইনাস বেটা ডিআইবি ডিভাইডেড বাই ডিআইসি। এই মানটা তুমি বের করছো, ডিআইবি ডিআইসি এখানে বসাই দাও। সো এস ইকুয়াল টু বেটা প্লাস ওয়ান প্লাস, যেহেতু মাইনাস আছে এখানে, বেটা ইন্টু আর ই ডিভাইডেড বাই আর টিএইচ প্লাস আর ই। ওকে, এটাকে আমি একটু উপরে নিয়ে যাই। সো এস ইকুয়াল টু বেটা প্লাস ওয়ান আর থেভনিন আর ই। সো এটা হবে আর থেভনিন আর ই প্লাস বেটা আর ই, তাই তো? ঠিক আছে। এখন এটাকে আমি একটু সাজাই, আবার এটাকে এখানে সাজালে আর ই তো কমন যাচ্ছে, আর ই কমন যাচ্ছে না। এস ইকুয়াল টু বেটা প্লাস ওয়ান আর থেভনিন আর ই, তাহলে বেটা প্লাস ওয়ান আর ই প্লাস আর থেভনিন। কমন নেওয়া যায় না, ব্র্যাকেট থাকুক বা না থাকুক সমস্যা নেই। এখন তুমি আর ই দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, আর ই দিয়ে সবগুলো ভাগ করে দিলে কি হবে? সো এস ইকুয়াল টু বেটা প্লাস ওয়ান প্লাস আর থেভনিন ডিভাইডেড বাই আর ই, নিচে থাকবে কি থাকবে? আর থেভনিন ডিভাইডেড, এটা নিচে হয়ে যাচ্ছে, বেশি ছোট হয়ে যাচ্ছে। সো এটাকে আমি একটু ঘোরাই লিখি, এইখানে লিখি। হ্যাঁ,
সো এস হবে বেটা প্লাস 1, এখানে আর থেভনিন আর ইকে আর ই দিয়ে ভাগ করলে হবে 1 প্লাস আর থেভনিনকে আর ই দিয়ে ভাগ করবো, আর থেভনিন ডিভাইডেড বাই আর ই, নিচে থাকবে আর ই দিয়ে ভাগ করলে বেটা প্লাস 1 প্লাস আর থেভনিন ডিভাইডেড বাই আর ই। ঠিক আছে, এরকমই তো আসে। এখন আমি যদি এই আর থেভনিন এবং আর ইর মান কোনোভাবে ভালোভাবে চুজ করতে পারি, সেই জিনিসটা তাহলে কেমন হয় সেটা একটু দেখি। যদি আর থেভনিন আর ই মাস লেস দেন বেটা প্লাস 1 হয়, যদি আমি এই দুটাকে এমনভাবে চুজ করি যে বেটা প্লাস 1 থেকে অনেক ছোট হয়, তাহলে ইকুয়েশান থেকে এই জিনিসটা বাদ দিয়ে দেওয়া যাবে, যাবে না? ইকুয়েশান থেকে এই জিনিসটা বাদ দিয়ে দেওয়া গেলে এখান থেকেও বাদ দিয়ে দেওয়া যাবে, এই দুইটা জিনিস বাদ পড়ে যাবে। এই দুইটা জিনিস বাদ পড়ে গেলে থাকবে শুধু এস ইকুয়াল টু বেটা প্লাস 1 ডিভাইডেড বাই বেটা প্লাস 1, সো দুইটা সমান হয়ে যাবে, স্টেবিলিটি ফ্যাক্টর হয়ে যাবে 1। সো ডিজাইনের সময় আমার এমনভাবে খেয়াল রাখতে হবে যেন আর থেভনিন ডিভাইডেড বাই আর ই এই দুইটা জিনিস যেন বেটা প্লাস 1 থেকে অনেক কম হয়, মাস লেস দেন বেটা প্লাস 1। তাই যদি আমি ডিজাইন করতে পারি তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর আমার টেম্পারেচার চেঞ্জ হোক বা বেটা চেঞ্জ হোক কোনো সমস্যা হবে না। এটা তো গেল আমি বেটার থেকে মুক্তি পেলাম, আমি এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমি বেটার থেকে মুক্তি পাইছি, এখন টেম্পারেচার থেকে মুক্তি পাইছি না সেটা একটু দেখে নিই। বোঝা গেল ইকুয়েশনটা? এখানে আইবি কারেন্টটা কীভাবে বের করতে হবে সেটা বোঝা গেল? ওকে, এগুলো কিন্তু ম্যাথ সলভ করার সময় তোমার এই টেকনিকগুলো ফলো করতে হবে, কারণ তোমাকে ম্যাথ এক সময় সলভ করতেই হবে। ওকে, কোনটা? হ্যাঁ, এটা এটা এখানে লসাগু করে গুণ করছি আর এটাকে উপরে নিয়ে গেছি। বোঝা গেল কীভাবে স্টেবিলিটি ফ্যাক্টর আমরা চেক করেছি? এটা চেক করে দেখানোর দরকার ছিল তাই দেখালাম। এরকম ডেরিভেশন হয়তো আমি দিব না, কিন্তু তোমাকে বুঝতে হবে এটা কিভাবে হলো। যেমন তোমাকে যদি আমি বলে দিলাম আর থেভনিন ডিভাইডেড বাই আর ই, এই জিনিসটা যদি তুমি কম না রাখো তাহলে তো বেটা প্লাস 1 থেকে অনেক কম না হলে তো স্টেবল হবে না। সো এই জিনিসটা জানা জরুরি তুমি যখন সার্কিট ডিজাইন করতে যাও, কারণ সার্কিট ডিজাইন করতে গেলেই তুমি স্টেবিলিটি ফ্যাক্টর নিয়ে কথা বলবা। বুঝা গেল? সো যদি কেউ বলে প্রয়োজন নেই তাহলে কথা সত্য না। ম্যাথ হয়তো আমি নর্মালি সলভ করে ফেলতে পারবো, কিন্তু ম্যাথ সলভ করা আর একটা সার্কিট ডিজাইন করা অনেক পার্থক্য আছে। তোলা হয়েছে শাহরিয়ার? আমরা কয়েকটা ম্যাথও করবো আজকে। একটা আইসি কারেন্টের ইকুয়েশন বের করি। হ্যাঁ, আইসি কারেন্টের একটা ইকুয়েশন বের করি। আবার এই লুপ অনেক কেভিএল দাও, তাহলে হয়ে যাবে ভিটিএইচ প্লাস আইবি আরটিএইচ প্লাস আইসি আরই ইকুয়াল টু 0। সো আইসি হবে ভিটিএইচ মাইনাস আইবি আরটিএইচ ডিভাইডেড বাই আর ই। এই সার্কিট থেকে এটা বের করতে গেলে ঝামেলা হয়ে যাবে।
না, ওটা একটা ইকুয়েশনের সাথে একটা সম্পর্ক আছে, সেটা এই V2-র সাথে একটা সম্পর্ক বের করতে হবে। আমি ওই যখন টেম্পারেচারের ইফেক্টটা চেক করতে চাইব। ম্যাথ আসবে VCC RC R1 R2 RE, ওকে। এটা ভালো হলো। এখন এটা হচ্ছে আর এই R2 এর এগেইনস্টে ভোল্টেজ কত ছিল? ভি থেভনিন বা V2 আমি যদি বলি, সো এর এগেইনস্টে ভোল্টেজ যদি হয়, আমি এইখানে একটা KVL চালাবো, এইখানে একটা KVL চালাবো। এখানে যদি একটা KVL চালাই, এখানে একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটার নাম হচ্ছে V2 বা ভি থেভনিন, তুমি যাই বলো না কেন। আর এখানে একটা ভোল্টেজ আছে VBE প্লাস, তারপর হচ্ছে IRE। V2-র ইকুয়েশন তো পেলাম, এখান থেকে IC-র একটা ইকুয়েশন পাবো না? এখানে কিন্তু IE লিখি নাই, IC লিখছি। কেন? IC এবং IE খুব কাছাকাছি, ওকে। সো IC হবে V2 মাইনাস VBE ডিভাইডেড বাই IE। তাই এখন এই V2-র মান কোনোভাবে কি IC-র উপরে নির্ভর করে? এই V2 ভোল্টেজটা কতটুকু হবে IC-র উপর নির্ভর করে কি? কারণ এই V2-র যে ভোল্টেজটা সেটা হচ্ছে V2 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VCC, তাই না? সো V2 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ IC। V2 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ IC। এখন আমি চেক করতে যাচ্ছি যে টেম্পারেচার চেঞ্জ হলে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করবে, স্টেবল থাকবে কীভাবে, ওকে। সো আমি দেখলাম এই ভি থেভনিন বা V2-র কথা যেটা বলছি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ IC। এখন এই ইকুয়েশনের ক্ষেত্রে খেয়াল করো, যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে IC কারেন্টটা চেঞ্জ হয়ে বাড়বে। টেম্পারেচার যদি বাড়ে তাহলে IC কারেন্টটা বাড়বে। এখন IC কারেন্টটা বাড়লে কি হবে? এইখানকার ড্রপটা বাড়বে, REর অ্যাক্রসের ড্রপটা বাড়বে। REর অ্যাক্রসের ড্রপটা বাড়লেও এই V2 কি পরিবর্তন হবে? মনে করো আগে এই ভোল্টেজটা V2 ভোল্টেজটা মনে করো 20 ভোল্ট ছিল, ধরো সাপোজ 20 ভোল্ট, এবং এই 20 ভোল্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ IC চেঞ্জ হলেও এই ভোল্টেজ চেঞ্জ হবে না। কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি ভোল্টেজ ডিভাইডারের জন্য V2 IC-র উপর নির্ভরশীল না। এখন যখন টেম্পারেচার চেঞ্জ হলো তখন IC কারেন্ট চেঞ্জ হলে পরেই এইখানকার ড্রপটা বাড়লো। এখন এই ভোল্টেজটা প্রথমে মনে করো 10 ভোল্ট ছিল, না, এটাকে মনে করো ধরো প্রথমে মনে করো যে 18 ভোল্ট ছিল, 18 ভোল্ট বা 19 ভোল্টের কাছাকাছি ধরো। এখন তারপরে যখন এইখানে কারেন্টটা বেড়ে এই ভোল্টেজটা কত হয়ে যাবে? 19 ভোল্ট। আগে ধরলাম এখানে 18 হলে এখানে ভোল্টেজ ছিল 2, দুটো যোগফল হয়ে যেত 20। এখন এই ভোল্টেজ ড্রপটা বেড়ে হয়ে গেছে 19, তাহলে এই ভোল্টেজটা কত হবে? 1 হবে। এটুকু তো বোঝা গেল। তাই যদি হয় তাহলে যখন IC কারেন্টটা চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে REর মধ্যে ড্রপ বেড়ে গেল। REর ভিতরে যখনই ড্রপ বেড়ে যাবে তখন বেজ ইমিটার ভোল্টেজও কমে যাবে। যদি বেজ ইমিটার ভোল্টেজ কমে যায় তাহলে বেস কারেন্ট কমে যাবে। বেস কারেন্ট কমে গেলে ওই বেস কারেন্ট কমে যাওয়ার কারণে IC কারেন্ট আবার ড্রপ হয়ে যাবে। সো IC কারেন্ট যেটুকু বাড়বে এই বেস ভোল্টেজ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে IC কারেন্টটা আবার কমে যাবে। বোঝা গেল ওই সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হচ্ছে এই ইকুয়েশন থেকে দেখতে হবে। এই ইকুয়েশন থেকে আবার একটু পরিষ্কার করে বুঝাই। আমি বলতেছি এই ভি থেভনিন বা V2 ভোল্টেজটা ইন্ডিপেন্ডেন্ট অফ IC। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ IC কারেন্ট বাড়ুক বা কমুক V2-র পরিবর্তন হবে না। V2 যা থাকবে তাই থাকবে। V2 যদি 10 থাকে 10ই থাকবে।
এখন 10 ভোল্ট ধরলাম ফিক্সড, 10 ভোল্ট ফিক্সড হলে আইসি কারেন্ট বাড়ার সঙ্গে সঙ্গেই এই ইমিটারের ভোল্টেজ ড্রপটা বেশি হবে, ইমিটারের ভোল্টেজ ড্রপটা বেশি হলেই বেজ ইমিটার ভোল্টেজ ড্রপটা কম হবে। যেহেতু বেজ ইমিটার ভোল্টেজ কম ড্রপ হবে সেক্ষেত্রে আইবি কারেন্টটা কমে যাবে, আর আইবি কারেন্টটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আইসি কারেন্টটাও কমে যাবে, কারণ ইনপুট কারেন্ট কমলে আউটপুট কারেন্ট কমতে বাধ্য, ইনপুট যদি কমে আউটপুট কমতে বাধ্য, কারণ ভিবিই বেজ ইমিটার ভোল্টেজ তো আইবি কারেন্টটা প্রোভাইড করতেছে, বেজ ইমিটার ভোল্টেজ আইবি কারেন্টটা প্রোভাইড করতেছে, যখনই বেজ ইমিটার ভোল্টেজ কমে যাবে তখন আইসি কারেন্টটা অটোমেটিকলি কমে যাবে। ওকে, এই কারণে আমি বলতেছি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ হলেও এখন কোনো সমস্যা নাই, কারণ যে যে রেজিস্টারটা আছে ওই রেজিস্টারটা আমার সিস্টেমটাকে স্টেবল করে ফেলতেছে, কারণ রেজিস্টার থাকার কারণে আমার এইখানে ড্রপটা বাড়তেছে, এইখানে ড্রপ বাড়লে পরেও টোটাল ড্রপটা ঠিকই থাকতেছে, এই ড্রপটা বাড়লে এই বেজ ইমিটার ভোল্টেজ ড্রপটা কমতে হবে, এখানে যত বেশি ভোল্টেজ ড্রপ বাড়বে এখানে তত ভোল্টেজ ড্রপ কমতে থাকবে। সো বেজ ইমিটার ড্রপ যত কমবে বেস কারেন্ট তত কমে যাবে, বেস কারেন্ট যত কমে যাবে তার রেসপেক্টিভলি আইসি কারেন্ট কমে যাবে। যদি টেম্পারেচারের কারণে আইসি কারেন্ট চেঞ্জ হয়েও যায় তাহলে ইমিটারে ড্রপ বেশি হয়ে যাবে, ইমিটারে যখনই ড্রপ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে বেজ ইমিটার ভোল্টেজ কমে যাবে, বেজ ইমিটার ভোল্টেজ কমে গেলে আইবি কারেন্টটা কমে যাবে, আইবি কারেন্টটা কমে গেলে অটোমেটিকলি যেটুকু বাড়ছিল ওই বাড়া কারেন্টটা আবার আইবি কারেন্ট কমাই দেবে। বোঝা গেল বদরুল? ক্যান ইউ এক্সপ্লেইন? আমাকে একটু বলতে পারবা যে কী ঘটনাটা ঘটবে টেম্পারেচারের জন্য? আচ্ছা, প্রথমে বলি বেটার ইফেক্টটা ছিল, বেটার কন্ডিশন ছিল যে যদি আর থেভনিন এবং আর ইমিটার রেজিস্ট্যান্স এবং থেভনিন রেজিস্ট্যান্স এই দুইটা রেশিও যদি অনেক কম হয় তাহলে এটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট অফ বেটা, অর্থাৎ যদি আমি ট্রানজিস্টার চেঞ্জও করি তাহলে বেটার সাথে স্ট্যাবিলিটির কোনো সম্পর্ক আর থাকবে না, বেটার থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এই ইকুয়েশন থেকে আমি সেটা বোঝাতে চাচ্ছিলাম যে আর থেভনিন এবং আর এর মানটা সিলেক্ট করা জরুরি। আর এরপরে দেখতে চাচ্ছিলাম এখন টেম্পারেচার চেঞ্জ হলে কী হবে, বেটা তো ইন্ডিপেন্ডেন্ট করলাম, এখন টেম্পারেচার চেঞ্জ করতে গেলে আমার এই ইকুয়েশন থেকে আমি দেখতেছি যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে আইসি কারেন্টটা বাড়বে, আইসি কারেন্টটা বাড়ার সঙ্গে সঙ্গে আর এর ভিতরে ড্রপটা বেশি হবে, যখনই ড্রপটা বেশি হবে বেজ ইমিটার ভোল্টেজটা কমে যাবে, কমে গেলেই আইবি কারেন্টটা কমে যাবে, আইবি কারেন্ট যেহেতু কমে যাবে সেহেতু আইসি কারেন্টটা তার করসপন্ডিং কমে যাবে, যতটুকু বাড়বে ততটুকু আবার কমে যাবে, অটোমেটিকলি রিকারেক্ট করবে, সিস্টেমের ওই কিউ পয়েন্ট একটু সরে যেতে চাইবে কিন্তু সাথে সাথে আবার আগের জায়গায় টেনে ধরে ফেরত নিয়ে আসবে, মানে যদিও সে অল্প সময়ের জন্য একটু চেঞ্জ হয়ে থাকবে কিন্তু অটোমেটিকলি বেস কারেন্ট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে টেনে ধরে আবার উপরে তুলে দেবে। ওকে, সো এই ভোল্টেজ ডিভিশন মেথডটা হচ্ছে সবথেকে কমন মেথড, এই মেথডটা যেহেতু দুটোর থেকে ইন্ডিপেন্ডেন্ট, যদিও একটু ক্যালকুলেশনের জটিলতা আছে তারপর এই সিস্টেমটা সব জায়গাতে ইউজ করা হয়। ওকে, এখন কয়েকটা ম্যাথ দেখি, ম্যাথ করতে পারো কিনা দেখা যাক। একটু চর্চা করতে হবে, হ্যাঁ, আর যখন একটা জিনিস শেষ করে ফেলবা সেটাকে সামারাইজ করা শিখবা যে এই ক্যালকুলেশনটা এই ম্যাথটা করার পরে এই যে আউটপুট রেজাল্টটা আসলো এর মিনিংটা কী, এর অ্যাকচুয়াল সিগনিফিকেন্সটা কী, যদি সেই সিগনিফিকেন্স তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমার ওই ম্যাথটা করে কোনো লাভ হলো না। যেমন এখানে আমি স্টেবিলিটির যে ভোল্টেজ ডিভিশন মেথডটা স্টেবিলিটির জন্য খুবই ভালো সেটা তোমাকে প্রমাণ করে দেখালাম, আবার টেম্পারেচারের জন্য খুবই ভালো সেটা প্রমাণ করে দেখালাম, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ওকে, কালকে ধরলে কালকেই কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সো আমি যখনই ধরবো সেটা পারতে হবে। কিন্তু আমি কিন্তু পরীক্ষায় নানান কোশ্চেন জিজ্ঞেস করতে পারি এই স্ট্যাবিলিটি নিয়ে, ম্যাথ সলভ করা ইজ নাথিং, ম্যাথ সলভ করা কোনো ব্যাপার না, কিন্তু তোমার অ্যাকচুয়াল থিওরি বোঝাটা একটু ব্যাপার আছে। খাও তোমরা। আচ্ছা, তোমাদের একটা ম্যাথ দে, হ্যাঁ ম্যাথটা করো একটু। এটা হচ্ছে কালেক্টর ফিডব্যাক মেথডের অন্ত।
বেটার মান দেওয়া আছে 100। এখানে তথ্যগুলো দেওয়া আছে। আরবি বেজ রেজিস্ট্যান্স যেটা আছে এটা হচ্ছে 100K, বেটা 100 তো দেয়াই আছে। ভিবিই 0.7 ভোল্ট দেওয়া আছে, ভিসিই 10 ভোল্ট দেওয়া আছে। তোমাকে বের করতে হবে আরবি ইকুয়াল টু হট। আরবি ইকুয়াল টু হট বের করো। আচ্ছা, এই ম্যাথটাতে আমাকে প্রথমে বের করতে বলছে ভিসিবি। এখন ভিসিবি বের করার জন্য আমার কী কী তথ্য দেয়া আছে সেটা হচ্ছে আগে দেখতে হবে। ভিসিবি হচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেজ। তাহলে এই দুইটা ভোল্টেজের পার্থক্য হচ্ছে ভিসিবি, তাই না? এখন এই ভিসিবি সমান লেখা যায়, এখান থেকে খেয়াল করো এখানে এই ভোল্টেজটা কত, ভিসিই 10 ভোল্ট। তাই এখানে একটা লুপ চালাও। হ্যাঁ, সো ভিসিই ইকুয়াল টু ভিসিবি প্লাস ভিবিই, তাই না? এই ভোল্টেজটা সমান লেখা যায় ভিসিবি প্লাস ভিবিই, তাই না? ভিসিই তাহলে লেখা যায় ভিসিবি প্লাস বিই, তো সেটাই তো লিখছি। তাহলে ভিসিবি কত হবে? ভিসিবি হবে ভিসিই মাইনাস ভিবিই, সো ভিসি 10.7, তাহলে 9.3 ভোল্ট আনসার। ভিসিবি যদি 9.3 হয় তাহলে আইবি কারেন্ট কত? ইয়েস, সো আইবি হবে ভিসিবি ডিভাইডেড বাই আরবি 9.3 ডিভাইডেড বাই 100K ভোল্ট, তাহলে এটা হবে 0.093 মিলিঅ্যাম্পস। তাহলে আইসির মান কত হবে? বেটা ইন্টু সো আইসি হবে বেটা ইন্টু আইবি। বেটার মান কত? 100 দিয়ে আইবিকে গুণ করলে 9.3 মিলিঅ্যাম্পস বেরোয়েছে। সবগুলো কঠিন ছিল? খুবই সোজা ছিল। তাহলে এখন অপারেটিং পয়েন্ট কত, আইসি কারেন্ট কত? আইসি কারেন্ট হচ্ছে ওয়াই এক্সিস আর ভিসি হচ্ছে এক্স এক্সিস, তাই না? তাহলে 10.9.3, এটা হচ্ছে কিউ পয়েন্ট। এই সার্কিটের জন্য কিউ পয়েন্ট হচ্ছে 10 ভোল্ট, 9.3 মিলিঅ্যাম্পস। এই সার্কিটটা আমি এমনভাবে এলিমেন্টগুলো ডিজাইন করেছি যাতে কিউ পয়েন্টটা এখানে থাকে। এখন বলো ভিসিবি যদি চেঞ্জ হয়ে 10.3 ভোল্ট হয়, ভিসিবি এখন ধরো ভিসিবি 10.3 ভোল্ট, ভিসিবি হচ্ছে আমার 10.3 ভোল্ট আর ভিবিই হচ্ছে আমার 0.7 ভোল্ট। সেক্ষেত্রে আইবি কারেন্ট কত হবে? ভিসিই বের করবো। আইবি কারেন্ট তো আবারও ভিসিবি দেয়াই আছে, এখানে ভিসিই আলাদা হবে। ভিসিই কত হবে? এখানে দুইটা যোগফল কত হবে? 11।
ভিসিই হবে 11, কিন্তু আইবি এখানে তো ভোল্টেজ দেওয়াই আছে, একে এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দাও, যা হবে তাই। আইসি কারেন্টের মান হয়তো একটু চেঞ্জ হবে। ওকে, 0.103 হবে। আচ্ছা এখন হ্যাঁ 0.3কে ভাগ দেবা, 10.3কে যদি 100 দিয়ে ভাগ দাও কত হবে? আমার ভিসিবি, আমি চাচ্ছি আইবি কারেন্ট, আমি তো ভিসি থেকে চাইনি, আইবি কারেন্ট চেয়েছি। আইবি কারেন্ট হচ্ছে ভিসিবি ডিভাইডেড বাই আরবি, তাই না? এখন ভোল্টেজ ডিভিশনের একটা ম্যাথ দিই। এখানে আইসি কারেন্ট দেওয়া আছে 2 মিলিঅ্যাম্পস, ভিসিই দেওয়া আছে 3 ভোল্ট। আর ই বের করো, আর ই কত হবে? এরপরে বের করবা ভিসিবি কত হবে। তাহলে ইমিটার রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে 800 ওহম মতো, তাই তো? এখন ভিসিবি কত হবে? ভিসিবি বের করার জন্য কি করতে হবে? ভিসিবি সমান কি করতে হবে? ভিসিবি মানে হচ্ছে এইখানে যে কালেক্টর আর এইখানে যে বেজ, এর মাঝে ভোল্টেজটা, কালেক্টর বেজ ভোল্টেজ। তাহলে একটু দেখি এখানে ভিসিবি, আমি এখানে ভিসিই একটা দেয়া আছে, ভিসিই হচ্ছে আমার ভিসিই ইকুয়াল টু হবে ভিসিবি প্লাস ভিবিই। তাহলে ভিসিবির মান দরকার আমার ভিসিই মাইনাস ভিবিই, তাহলে 2.3 ভোল্ট। ভিসিবির মান 2.3 ভোল্ট বেরোলো। এখন ধরে নাও এই R1-এর একটা মান দেওয়া আছে 10K, R2-এর একটা মান দেওয়া আছে 8K, এবং এর REর মান 1K, এবং এই যে ভিবিই আছে হচ্ছে 1 ভোল্ট। সেক্ষেত্রে তোমাকে VR2 ইকুয়াল টু হট, VR2 ইকুয়াল টু কত সেটা বের করো। VR2 সো আমি যদি VR2 বের করি তাহলে এখান থেকে এটা ধরে নেব I1 কারেন্ট, এই I1 কারেন্ট বেজের ভিতর দিয়ে যাচ্ছে না যেহেতু খুব বেশি, সো ওটাকে ধরা যায়, একটু ভোল্টেজ ডিভিশন ব্যবহার করা যায়, সেহেতু VR2 হবে
R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VCC। R2 এর মান হচ্ছে কত 8, 10 প্লাস 8 হচ্ছে 18, VC এর মান হচ্ছে 9, 9/2 ইন্টু 4, সো 4 ভোল্ট। ওকে, এখন যদি আইসি কারেন্ট বের করতে বলি, আইসি কারেন্ট কত হবে? VRE কত হবে এই ক্ষেত্রে? VRE এখানে VRE কত হবে? VRE কত হবে? এখন আমি কোন জায়গা দিয়ে আসা যাওয়া করব? তাহলে এইখানে KVL চালাও, এখানে KVL চালাও, তাই না? এখন KVL চালালে কি হবে? এখানে ভোল্টেজ কত 4, এখানে হচ্ছে 0.7, তাহলে 3.3 ভোল্ট। আমি কত দিয়েছি এখানে? ভোল্টেজের মান VBE অন দিয়েছি, তাহলে 4 মাইনাস 1, সো VRE হবে হচ্ছে আমার এখানে হচ্ছে সো 4 ভোল্ট মাইনাস 1, সো 3 ভোল্ট। 3 ভোল্ট তো পেলাম। এখন আইসি কারেন্ট কত হবে? আইসি কারেন্ট কত হবে? আইসি কারেন্ট এবং আই কারেন্ট সেম, যেহেতু আমি অ্যাপ্রক্সিমেট ধরছি সেম, তাহলে আই কারেন্ট কত হবে? আইই সমান আইসি ইকুয়াল টু হবে 3 ডিভাইডেড বাই 1, 3 মিলি অ্যাম্পিয়ার। এখানকার ভোল্টেজ তো পেয়ে গেছি 3 ভোল্ট, তাই না? বোঝা গেল জিনিসগুলো কীভাবে করতে হবে? এই ছিল মোটামুটি আমার ট্রানজিস্টারের বায়াসিং শেষ। ট্রানজিস্টারের বায়াসিংয়ে আর কিছু দেখবো না। এরপরে হয়তো আর সর্বোচ্চ একটা ক্লাস আমি ট্রানজিস্টারের উপর নিতে পারি, যে ট্রানজিস্টারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যাম্প্লিফিকেশান কীভাবে করা যায়, দুইটা ট্রানজিস্টারে কীভাবে ক্যাসকেড করে কীভাবে আউটপুট সিগন্যালটা নির্ণয় করে, হ্যাঁ, এই জিনিসগুলো। এখন এই জিনিসের ম্যাথ একটু বাসায় প্র্যাকটিস করিও, কারণ ম্যাথগুলো কিন্তু ম্যাথ তো থাকবে, থিওরিও থাকবে। এখান থেকে অনেক থিওরি দেওয়ার মতো জায়গা আছে, না বুঝলে কেউ এখান থেকে আনসারই করতে পারবে না। দেখে অন্যরকম মনে হতে পারে, কিন্তু জিনিসগুলো একটু বুঝলেই কিন্তু সহজ। ঠিক আছে, তাহলে দাও, বন্ধ করে দাও।